কল্পনা করার চেষ্টা করা যাক। ঢাকার একটা সকাল, কিন্তু সেই সকালে বাতাসে ভোরের আলো নেই, আছে একটা অদ্ভুত ভারী আতঙ্ক। মনে হচ্ছে শহরটা যেন নিজেই তার নিঃশ্বাস আটকে রেখেছে, কারণ সে জানে সামনে কি ঘটতে চলেছে। আর ঠিক সেই থমথমে পরিবেশের মধ্যেই একটা প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, একটা ভাষা কি সত্যি মানুষের জীবনের চেয়েও বেশি দামি হতে পারে? একটা সাধারণ শব্দ কি পারে বন্দুকের নলের সামনে রুখে দাঁড়াতে? ১৯৫২ সালে ঢাকার রাজপথে এই কঠিন প্রশ্নগুলোর উত্তর লেখা হচ্ছিল, আর সেটা লেখা হচ্ছিল টকটকে লাল রক্ত দিয়ে। তো এই গল্পের একেবারে শুরুতে যেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। এই সংঘাতের জন্ম হয়েছিল আসলে ১৯৪৭ সালে, যখন একটা দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল। দেশভাগের পর জন্ম হলো পাকিস্তান নামের এক অদ্ভুত রাষ্ট্রের। অদ্ভুত কারণ এর দুই অংশের মধ্যে ভৌগোলিক দূরত্ব ছিল ১০০০ মাইলেরও বেশি, কিন্তু দূরত্বের চেয়েও বড় বিভেদটা ছিল ভাষা, সংস্কৃতি আর মানসিকতার। আর এই বিভেদের আগুনে প্রথম ঘি ঢালা হলো ১৯৪৮ সালে, যখন ঘোষণা করা হলো উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ভাবুন একবার, এমন একটা ভাষা যা পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষ বলতেও পারত না। স্বাভাবিকভাবেই এই অন্যায়ের বিরুদ্ধে ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ গর্জে উঠল। তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায় ছিল? পশ্চিম পাকিস্তানের যুক্তিটা ছিল খুব সরল, এক রাষ্ট্র, এক ভাষা, উর্দু। কিন্তু পূর্ব বাংলার বাস্তবতা ছিল একেবারেই অন্যরকম। এখানকার মানুষের নিঃশ্বাসে, বিশ্বাসে, অস্তিত্বের প্রতিটি কণায় মিশেছিল বাংলা, তাদের মায়ের ভাষা। এই মৌলিক বিভেদটাই আসলে ছিল সবকিছুর মূলে। তো এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষ কি চুপ করেছিল? একদমই না। আর এই প্রতিবাদের প্রথম বীজটা বোনা হয়েছিল ছাত্র সমাজের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের করিডোরেই। সরকার যখন দেখল পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, তারা চাইল এই প্রতিবাদকে শুরুতেই শেষ করে দিতে। আর এর জন্য জারি করা হলো ১৪৪ ধারা। এটা ছিল ব্রিটিশ আমলের একটা দমনমূলক আইন, মানে ৫ বা তার বেশি মানুষ একসাথে হলেই সেটা বেআইনি। সোজা কথায় বলতে গেলে আওয়াজ তোলাটাই ছিল অপরাধ। পুরো শহরকে যেন হুকুম দেওয়া হলো, চুপ থাকো। কিন্তু ইতিহাসকে কি আর এভাবে চুপ করিয়ে রাখা যায়? যায় না। প্রতিবাদীদের দাবি কিন্তু খুব বেশি কিছু ছিল না, খুব সহজ, খুব স্পষ্ট একটাই দাবি: রাষ্ট্রভাষা বাংলা চাই। এই একটা বাক্যই সেদিন লক্ষ লক্ষ মানুষের মনের কথা হয়ে উঠেছিল, তাদের সম্মিলিত চিৎকার হয়ে উঠেছিল। আর এরপর এলো সেই দিনটা, ইতিহাসের পাতায় লেখা সেই দিন, যেটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, বরং একটা জাতির জেগে ওঠার প্রতীক। ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। সকালটা ছিল কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত, থমথমে। কিন্তু সেই শান্ত পরিবেশের আড়ালেই একটা ঝড় দানা বাঁধছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চোখে মুখে তাকালেই বোঝা যাচ্ছিল তাদের ইস্পাত কঠিন সংকল্প। তারা জানত তারা কি করতে চলেছে। এটা ছিল ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা। তো অবস্থাটা তখন কি? একদিকে সরকারের জারি করা ১৪৪ ধারা, মানে কোনো রকম মিটিং মিছিল করা যাবে না। আর অন্যদিকে ছাত্ররা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে এই অন্যায় আইন তারা ভাঙবেই। তাদের যুক্তিটা ছিল খুব সরল: কিছু নিয়ম ভাঙার জন্যই তৈরি হয়, আর এর ফল কি হতে পারে সেটা জেনেও তারা কিন্তু এক পাও পেছায়নি। এরপর যা ঘটল তা আমাদের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। সেই ইতিহাস কালিতে নয়, লেখা হয়েছিল রক্ত দিয়ে। একটা শান্তিপূর্ণ মিছিল মুহূর্তেই পরিণত হয়েছিল এক অসম সংঘর্ষে। একবার দৃশ্যটা কল্পনা করা যাক। একদিকে নিরস্ত্র ছাত্রছাত্রী, তাদের হাতিয়ার বলতে শুধু কণ্ঠের স্লোগান আর বুকের ভেতরের বিশ্বাস। আর অন্যদিকে রাইফেল আর লাঠি হাতে সশস্ত্র পুলিশ। আর এই দুই দলের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল একটাই জিনিস: আমাদের বাংলা ভাষা। হঠাৎ সব নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে একটা গুলির শব্দ। ওই একটা গুলি যথেষ্ট ছিল ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেওয়ার জন্য। সালাম, বরকত, রফিক, জব্বার, এই নামগুলো আর শুধু কয়েকটা মানুষের নাম রইল না। এক একটা নাম হয়ে উঠল এক একটা প্রতিজ্ঞা, একটা জাতির আত্মত্যাগের অমর প্রতীক। এই নামগুলো হয়ে উঠল সেই অনির্বাণ শিখা যা একটা নতুন দেশের স্বপ্নকে জ্বালিয়ে দিয়েছিল।
কিন্তু সেই দিনের আত্মত্যাগ কি বৃথা গিয়েছিল? না, বরং এর পরের যে গল্পটা, সেটা হলো শোককে শক্তিতে পরিণত করার এক অমর গাথা। সেদিন রাতে ঢাকা শহরটা আর আগের মতো ছিল না। পুরো শহরটা যেন এক মুহূর্তে উপলব্ধি করেছিল, হ্যাঁ, অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু নিজেদের পরিচয় আর অধিকার জিতে নেওয়ার আসল লড়াইটা সেদিন থেকেই শুরু হয়ে গেছে। রক্তের দাগ হয়তো একদিন মুছে যায়, কিন্তু ইতিহাস মুছে না। সেই শহীদদের আত্মত্যাগকে অমর করে রাখার জন্যই তৈরি হলো শহীদ মিনার। এটা কিন্তু শুধু একটা স্মৃতিস্তম্ভ নয়, এটা আমাদের চেতনার বাতিঘর। আজও এটা আমাদের সেই মহান আত্মত্যাগের কথা আর ভাষার অপরিসীম শক্তির কথা মনে করিয়ে দেয়। আর শেষ পর্যন্ত এটাই তো সত্যি, যে ভাষার জন্য রক্ত দিয়ে দাম দিতে হয়, তার কেবল কথা বলার একটা মাধ্যম থাকে না। সেই ভাষা হয়ে ওঠে আমাদের পরিচয়, সেই ভাষা হয়ে ওঠে আমাদের অস্তিত্ব।